ও মেজবাহার হাত টেনে সরিয়ে দিয়ে হালকা চড়া গলায় বলল, আপনার সহযোগিতা আমার চাই না, এত জনদরদি হতে হবে না, সরুন। আকসা সরতে পারল না, আর না পারল সরাতে। মেজবা ওকে সরতে দিল না, বিছানার সাথে চেপে ধরে বলল, সরার জন্য তো কাছে আসিনি, আর সহযোগিতা তো আমি করবই, জনদরদিও হব তোমার জন্য। দেখি, আমি সব খুলে দিচ্ছি। মেজবা আকসাকে শক্ত করে চেপে ধরে একে একে ওর কানের দুল, স্টোনের ছোট্ট টিপ আর বলার চেন খুলে দিল। এরপর ওকে শুইয়ে দিল বালিশে। আকসা রোবটের ন্যায় শক্ত হয়ে রইল, তাকিয়ে দেখল এই কঠোর পুরুষকে। মেজবা তৎক্ষণাৎ এগিয়ে আসলো না কাছে, আকসার পায়ের কাছে গিয়ে বসল। এরপর প্যান্টের পকেট থেকে কিছু একটা হাতের মুঠোয় বের করে আনলো। মুঠো খুলতেই একজোড়া নূপুর দেখা গেল মেজবাহার হাতে। সেই নূপুর জোড়া আকসার দুই পায়ে খুব সন্তর্পণে পরিয়ে দিল। আকসা পা সরিয়ে নিতে যেয়েও পারল না, কোনো এক অজানা শক্তি আটকে রেখেছে ওকে। আচমক আকসাকে চরম মাত্রায় অবাক, হতভম্ব এবং হতবিভল করে দিয়ে মেজবা ওর পায়ের পাতায় চুমু খেল। আকসা শিউরে উঠল, দ্রুত উঠে বসে পা সরিয়ে নিয়ে কাপা স্বরে বলল, কি করছেন? শশ। মেজবা এগিয়ে এসে আকসাকে টেনে আবারও শুইয়ে দিল। তার এই রূপ আগে কখনো সম্মুখীন করেনি আকসা, এই প্রথমবার, এই দিনে, এত রাতে। আকসার মানিয়ে নিতে কষ্ট হচ্ছে। ও মেজবাহার দিকে একধানে তাকিয়ে থেকে বিড়বিড় করল, অনেকটা পথ জার্নি করে এসেছেন, ক্লান্ত আপনি অনেক, এখন ঘুমিয়ে পড়লে ভালো হয়। ক্লান্ত? আমি বলেছি? মেজবা দাঁতে দাঁত পিষে রূঢ়স্বরে প্রশ্নটা করতেই আকসা চুপ হয়ে যায়, আর কোনো আওয়াজ করে না। মেজবা এবার আকসার কাছে এগোয়, ওর মাথার কাছে এক হাত রেখে অপর হাত থুতনিতে রাখে। মেজবাহার শরীরের খুব কাছ থেকে এখনও চিরচেনা সেই পারফিউমের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। আকসার নাকে এসে ঠেকছে, ক্রমশই বিমোহিত হচ্ছে ও, নিজেকে যেন হারিয়ে ফেলছে। মেজবা ধীরে ধীরে থুতনি হতে হাতটা বুকে লেপ্টে থাকা শাড়ির আঁচলের ওপরে রাখতেই আকসা কেঁদে ফেলে প্রায়। ওর কান্নারত মুখশ্রী দেখে মেজবা থেমে গিয়ে মৃদুস্বরে জিজ্ঞাসা করে, ভয় পাচ্ছ? আকসা ভাঙা গলায় জবাব দিতেই মেজবা ওর গালে আলতোভাবে হাত বুলিয়ে দিয়ে আশ্বস্ত করতে বলে, ভয় পেও না, আই এম আ জেন্টলম্যান। আপনি জেন্টলম্যান না, নির্দয় লোক আপনি, আমার সাথে খুব খারাপ করছেন। কান্নারত অবস্থায় মেজবাহাকে ধাক্কা দিতে দিতে কথাটা বলল আকসা। মেজবা ওর কথাবার্তা শুনে হেসে ওঠে, চঞ্চল হাত দুটো শক্ত করে চেপে ধরে বলে, বললাম তো, আইল বি জেন্টল না, কিছু হবে না। আকসার তবুও ভয় কাটল না। জীবনে প্রথমবার এতটা কাছ থেকে কোনো পুরুষের স্পর্শ, স্বামী স্পর্শ। ভয় থাকাটাই স্বাভাবিক ওর জন্য। মেজবা এতক্ষণ মেজাজ নিয়ন্ত্রণে রাখলেও এবার বিরক্ত হয়ে চড়া গলায় বলল, প্রবলেম কি তোমার? ডিস্টার্ব করছো কেন? আকসা দ্বিধান্বিত হয়ে বলল, আমি শুনেছিলাম একটা কথা। কি কথা? বিয়ের আগে শুনেছিলাম অনেকের কাছ থেকে যে আর্মি পার্সনরা নাকি সব ক্ষেত্রে ভীষণ স্ট্রিক্ট হয়, ফিল্ডে, মিশনে আর বেডেও। আকসা শেষোক্ত কথাটুকু আড়ষ্ট হয়ে কোনো রকমের লজ্জা মিশ্রিত কণ্ঠে বলে কম্বল টেনে মুখ থেকে ঢেকে নিল। মেজবা ওর কথা শুনে কিছুক্ষণ ভ্রু কুচকে তাকিয়ে থাকলো ওর দিকে, তারপর বলল, আজে বাজে কথা। আর তুমি তখন একজন অবিবাহিত মেয়ে, তোমাকে কেন মানুষ এসব কথা বলবে? অবিবাহিত মেয়েদের কেউ এসব বাজে কথা বলে নাকি? ওরা খারাপ, ওদের সাথে আর মিশবে না। তাহলে কার সাথে মিশব? আমার সাথে, রাতে। আকসা বোকা বোকা কঞ্চে প্রশ্ন করতেই মেজবাও অদিবানি মতো করে স্বাভাবিকভাবে জবাবটা দিল। আকসা পুনরায় বোকার মতো প্রশ্ন করল, আর দিনে? দিনে আমি বেশি ব্যস্ত থাকি তো, মেশার একদমই সময় পাবো না, এজন্য রাতেই মিশব তোমার সাথে। কিন্তু রাতে কিভাবে মিশবেন? এই যে এভাবে। কথাটা বলেই আকসার ঠোঁটে ঠোঁট চেপে ধরল মেজবা। আকসা এবার আর আটকাল না মেজবাকে। মেজবাহার মনোমুগ্ধকর কথাবার্তা, সোজাসাপটা জবাব আর তীক্ষ্ণ চাহনি সবকিছু ইতিমধ্যে ওকে ঘায়েল করে ফেলেছে। ও স্বেচ্ছায় নিজেকে পরাজিত ঘোষণা করল মেজবাহার নিকট। ওর পরাজয় মনে প্রাণে স্বীকার করে নিল মেজবাহা। আকসার হাত দুটো মেজবাহার শার্টের কলারের পেছনের অংশ আঁকড়ে রাখা থাকে। ওর চোখ দুটো মেজবাহার দক্ষতার সাথে অতি নিপুণভাবে করা কার্যক্রম দেখছে। মেজবাহার হাত তখন আকসার গলায়। আকসার গলা আলতোভাবে ধরে রেখে কাঁধের ঠোঁটের স্পর্শ চলমান। মাঝে মধ্যে ছোট ছোট কামড়গুলো আকসাকে সূক্ষ্ম যন্ত্রণা অনুভব করাচ্ছে। তবে এটা মধুময় যন্ত্রণা, এতে কোনো কষ্ট নেই, বরং ওর মনে ঝড় তুলছে। আকসা হঠাৎ বলে উঠল, আপনি এত দক্ষতার সাথে করছেন কিভাবে মেজবা? এক্সপিরিয়েন্স আছে নিশ্চয়ই। এর আগে কার সাথে এসব করেছেন? গুরুত্বপূর্ণ কাজের মাঝে আচমক এহেন প্রশ্নে থেমে গিয়ে আকসার মুখের দিকে তাকায় মেজবা। ওর মাথার ছোট ছোট চুলগুলো কপালের সামনে এসে পড়ে,
মুখে বিন্দু শ্রান্তির ঘামও জমেছে। ও এক হাতে চুল পেছনে ঠেলে প্রশ্ন করে, এটা কেমন প্রশ্ন? যুক্তিযুক্ত প্রশ্ন, উত্তর দিন এবার। আকসা কিছুটা জোরে কথাটা বলতেই মেজবা জবাব দিল, এর আগে তো আর বিয়ে করিনি, এজন্য এক্সপিরিয়েন্স নেই। আগে বিয়ে করলে অবশ্যই এক্সপিরিয়েন্স থাকতো, অ্যান্ড আই থিঙ্ক তখন সেই এক্সপিরিয়েন্সটা আরও ভালোভাবে তোমার ওপরে অ্যাপ্লাই করতে পারতাম। এখন মনে হচ্ছে আদর কম হয়ে যাচ্ছে। আকসা কেঁপে উঠে আড়ষ্টভাবে বিড়বিড় করল, এটা কেমন উত্তর? যেমন প্রশ্ন তেমন উত্তর, দ্যাটস ইট। মেজবা আর এক মুহূর্তে থেমে থাকল না। আকসার শাড়ির আঁচলটা এক টানে সরিয়ে দিল। আকসা একবার মেজবাহার শার্টের বুকে হাত রেখে আটকানোর চেষ্টা করল, আকুল চোখে তাকালো, তবে মেজবাহার আজ আর মন গলল না। ঘরে বাতি একেবারেই নেই। নিচে রাস্তায় ল্যাম্পপোস্টের কিঞ্চিত আলো ঠিকরে ঘরের ভেতরে আসে, তাও সামান্য আলো। এই ঘরে আপাতত নীরবতা বিরাজমান। মেজবাহের ভাষ্যমতে কখনো সিগারেটের ছোঁয়া না পাওয়া স্বচ্ছ ঠোঁটজোড়া একসার ঠোঁটের উপরে সংঘাত চালাচ্ছে। ক্রমশই ওর ঠোঁট শুষে নিচ্ছে, ও একসাও সায় দিচ্ছে। হঠাৎ মেজবা ওকে উদ্দেশ্য করে প্রশ্ন করল, লাইট অন করি? কেন? একসা চমকে উঠে ভয়ার্ত গলায় পাল্টা প্রশ্ন করল, তোমাকে দেখব। মেজবাইয়ের তরফ থেকে আসা সোজা সাপটা ভদ্রতাসূচক জবাব। একসা নিজেকে সামলে নিয়ে উৎকণ্ঠার সহিত বলল, না প্লিজ, আমার শরীরে। এভাবেই দেখব? পোশাকে তো অল টাইমই দেখি ভাই। ওভাবে দেখতে চাইলে তোমাকে দিনেই ডাকতে পারতাম। মেজবাইয়ের মুখে বোধহয় কোনো কথাই আটকায় না। একসা বেশ বিরোধিতা করে অস্থির হয়ে বলল, না, দেখা যাবে না, অসম্ভব, মরে যাব আমি। ঠিক আছে, লিভ লং, আজ ছেড়ে দিলাম, অন্যদিন কিন্তু ছাড়ব না। একসার কোমরে সরুভাবে আঙুল দিয়ে নকশা আঁটতে লাগলো মেজবা। একসা এক ধ্যানে দেখছে ওকে। এতক্ষণ যেই ভয় আর জড়তা কাজ করছিল মনে, সেটা এখন বিমোহনে পরিণত হয়েছে। একসার মনে হচ্ছে এভাবে যদি জনম জনম কেটে যেত, দুজন একসাথে, কখনো আর দূরে থাকতে না হতো, তবে এই দূরত্ব কি এত সহজেই মিটবে? ওর মনের সংশয় বাড়ে। তবু এই সম্মোহন যেন কাটে না। মেজবাইয়ের প্রতিনিয়ত গাঢ় থেকে গাঢ়তর হতে থাকা স্পর্শ অমান্য করা যায় না। কোনো এক অদ্ভুত সম্মোহনে ধীরে ধীরে গ্রাস করে নিতে চায় একসার ধ্যান জ্ঞান সমস্ত কিছু। একসা তবুও ভেতরকার সুপ্ত নারী শক্তির জোর দ্বারা এই সম্মোহনকে ভেদ করে বলে ওঠে, আমার সাথে এসব কেন করছেন মেজবা? কেন ছুঁয়েছেন আমাকে? আপনি তো আমাকে ভালোবাসেন না। উফ ভাই, চুপ করো, এখন ডিস্টার্ব করো না। যা করছি করতে দাও, ভালো পরে বাসব। তার মানে এখন বাসেন না? পরে বাসব। মেজবা গম্ভীর গলায় জবাব দিতেই একসা পুনরায় চটপট বলে উঠল, পরে বাসবেন মানে? পরে তো নাও বাসতে পারেন। চুপ, একদম চুপ, মাথা খারাপ করে দিল আমার। একসার ঠোঁটে আঙুল চেপে ধরে ধমকে ওঠে মেজবা। একসা সিটিয়ে গেল মেজবাইয়ের বুকে। ওকে আরও শক্ত করে বুকের সাথে মিশিয়ে নেওয়া হলো। এরপর কপালে আলতো করে একটা চুমু খেলো মেজবা। প্রবাদ আছে, পুরুষ মানুষ কপালে চুমু খেয়ে নারীর মস্তিষ্ক হতে জ্ঞান শুষে নেয়। আকসার ক্ষেত্রেও যেন হলো ঠিক তাই। এই মুহূর্তে বোধবুদ্ধি পুরোপুরি লোপ পেল ওর। এবারও আর একটা কথাও বলল না, সামান্য নড়াচড়াও করল না। মেজবার গলা জাপটে জড়িয়ে ধরে ওর শরীরের সাথে লেপ্টে রইল। সকাল থেকেই বাড়িতে হৈরৈ পড়েছে। আকসার শ্বশুর আব্বা এহসানুল হক নাকি কোথায় নিয়ে যাবেন ওদেরকে। ছোট ভাইকে নিয়ে একটা জরুরি কাজে বাইরে বেরিয়েছেন তিনি। যাওয়ার আগে বলেছেন সবাইকে তৈরি হয়ে থাকতে, 11টার মধ্যে ফিরেই সবাইকে নিয়ে বেরোবেন। আকসার ফুপু শাশুড়ি চলে যেতে চেয়েছিলেন, কিন্তু ঈশা বেগম তাকে জোরপূর্বক রেখে দিয়েছেন, বলেছেন তাদের সাথে যেতে। এজন্য ছোট ফুপু থেকে গিয়েছেন। আকসা তখনও ঘুমিয়ে। অন্যান্য দিনে 6টা থেকে 7টার মধ্যে উঠে গেলেও আজ সকাল 9:30টায়ও ঘুম ভাঙল না আকসার। এদিকে মেজবা খুব ভোরে উঠে ফ্রেশ হয়ে ওর আব্বুর সাথে মসজিদে গিয়ে নামাজ পড়ে এসে দিব্যি ড্রয়িং রুমে সোফায় বসে টিভিতে পুরনো রিপিট ম্যাচ দেখছে। ঈশা বেগম ননদ যাকে নিয়ে রান্নাঘরে সকালের নাস্তা বানাচ্ছিলেন। জেমিও রান্নাঘরেই বসে, ওর কোলে আয়ান কান্নাকাটি করছে। মাকে বলে আয়ানের জন্য ফিডার তৈরি করার জন্য পানি গরম করতে দিয়েছে জেমি। আয়ানের কান্না থামানোর চেষ্টা করছে ও। মিহি ছাদে ছিল রিমুদের সাথে। ছাদ থেকে নেমে রান্নাঘরে এসে উকি ঝুঁকি দিয়ে দেখল একবার, তারপর হঠাৎ মামিকে জিজ্ঞাসা করল, ভাবি কোথায় মামি, এখনো ওঠেনি? মিহির কথা এবার আকসার কথা খেয়াল হলো সবার। বাড়ির সবাই এতক্ষণে উঠে গেছে, কিন্তু আকসা এখনো ওঠেনি। ঈশা বেগম মিহিকে বললেন, ওদের ঘরে গিয়ে দেখতো মা, বৌমা উঠেছে কিনা, উঠলে রান্নাঘরে পাঠিয়ে দে, বল মামি ডাকছে। আচ্ছা মামি। মিহি রান্নাঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসতেই দেখল ওর বড় ভাই বসে টিভিতে খেলা দেখছে। মিহি এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল, ভাবি কি ঘুম থেকে উঠেছে ভাইয়া? জানি না। মেজবা গুরুত্বহীনতার সহিত জবাবটা দিল। পুনরায় ম্যাচে মনোযোগী হল।
এমনভাবে মিহির প্রশ্নের জবাবটা দিল যেন ও তক্কাই নেই কোনো। মিহি দ্বিধান্বিত হয়ে ভাইয়ের ঘরে গেল। গিয়ে দেখল ওর ভাবি তখনও কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে। মিহি গিয়ে আকসাকে ডেকে তুলল। এমনিতেই রাতে ঘুম ভালো হয়নি আকসার। সর্বনিম্ন 7 ঘন্টা ঘুম হওয়া দরকার, সেটাও হয়নি। রাত 3:30-র পরে ঘুমিয়েছেও। আরও কমপক্ষে 2 ঘন্টা ঘুম হওয়া বাঞ্ছনীয় ছিল। তার আগেই আচমক কারো ডাকে ঘুম ভাঙতে ও ধরফড়িয়ে উঠে বসে হতভম্ব হয়ে তাকালো সামনে। মিহি একগাল হেসে বলল, আর কত ঘুমাবে ভাবি? তারা আছে, জলদি ওঠো, মামি ডাকছে তোমাকে। মামা আজ সবাইকে কোথায় জানি নিয়ে যাবে। সকালের নাস্তা বানানো হচ্ছে, রান্নাঘরে যাও তুমি। আচ্ছা যাচ্ছি। আকসা চোখ ডলে তড়িঘড়ি করে উঠে সোজা ওয়াশরুমের দিকে পা বাড়ালো। তখন আবার মিহি ওর হাত টেনে ধরে বলল, ভাইয়ার সাথে কি তোমার ঝগড়াঝাটি হয়েছে ভাবি? কেন? আকসা অবাক হয়ে ভ্রু কুচকে পাল্টা প্রশ্ন করল। মিহি বেশ চড়িয়ে বাড়িয়ে জবাব দিল, না মানে ভাইয়াকে তোমার কথা জিজ্ঞাসা করলাম, কিন্তু মনে হলো ভাইয়া তোমার কথা একেবারেই ইগনোর করে গেল, কেমন যেন তক্কাই নেই কোনো। আকসা কোনো জবাব দিল না মিহির কথার বিপরীতে, শুধু ভ্রু কুচকে কিয়ৎক্ষণ তাকিয়ে রইল ওর দিকে। সেরকম মুখ করেই ওয়াশরুমে চলে গেল ও।